সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় জনমনের স্বস্তি ফেরার প্রত্যাশা। সেনাবাহিনীকে এই যে ক্ষমতায়নিত করা হলো, এই ক্ষমতা দেওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। ত্রুটিমুক্ত হলো মেট্রো রেল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক। ডেঙ্গুতে একদিনে আরও 6 জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি 865 জন। সাম্প্রতিক আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছে 450 জনেরও বেশি। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনড অফিসাররা গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তল্লাশি এবং সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। এছাড়া বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে সামরিক বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন তারা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এমনটি বলা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86, 95-এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আইনের এসব ধারা অনুযায়ী সেনাবাহিনীর একজন কমিশনড অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 64 ও 65 অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি, গ্রেপ্তার ও হেফাজতে রাখা। ধারা 83, 84, 86 অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার করা ব্যক্তিকে তার অবস্থান থেকে অপসারণের আদেশ দিতে পারবেন সেনাবাহিনীর কমিশনড অফিসার। ধারা 105 অনুযায়ী সরাসরি তল্লাশি করা ও যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করা। ধারা 107 অনুযায়ী শান্তি বজায় রাখতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ। ধারা 109 ও 110 অনুসারে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ধারা 126 অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। ধারা 127, 128 ও 130 অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক ও সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। ধারা 133 অনুযায়ী স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার আদেশ জারি করা। ধারা 142-এ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন একজন কমিশনড অফিসার। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবা জানান, বিশৃঙ্খলাকারী ও অপরাধীদের এখন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারবে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যগণ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা অথবা এই ঘটনার সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে অথবা অভিযুক্ত রয়েছে অথবা অপরাধী রয়েছে, তাদেরকে ওনারা এই আইন শৃঙ্খলার আওতায় আনতে পারবেন। প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন, ওনাদেরকে সার্চ করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওনাদেরকে পেনাল্টি দেওয়ার ক্ষমতাও রয়েছে। সো আশা করা হচ্ছে সেনাবাহিনীকে এই যে ক্ষমতায়নিত করা হলো, এই ক্ষমতা দেওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। জনপ্রশাসন সচিব জানান, বিধি মোতাবেক সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়া দরকার। দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। একজন কমিশনড অফিসার মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্টও পরিচালনা করতে পারবেন। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস কর্মকর্তা এবং 25তম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যের সংখ্যা কম, তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ মানুষের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এর সুফল জনগণ ভোগ করবে।
যারা কর্মযোগ্য এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। মেট্রো রেলের ত্রুটি সারানোর পর আজ রাত 8:25 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টার দিকে আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন, আবার অনেককেই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করছে। আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। অনেকেই জানেন না মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মেট্রো বন্ধ হওয়ায় বেশি বিপদে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। মতিঝিল থেকে মেট্রো রেলে এখানে আসতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, তো যার কারণে বাসে আসছি, আর সেই জন্য আমার পরীক্ষাটা মিস হয়েছে। এই লাইন ধরে টিকিট কাটার জন্য যে শুনি যে সচিবালয় পর্যন্ত যাবে না, তাই আমি এখন গাড়িতে যাবো, আর কি করব। রিক্সা ভাড়া দিয়ে আসছি যে 50 টাকা ভাড়া খরচ করি, তারপরে একটু ফাস্টলি যাব, কিন্তু আসার পরে দেখি যে মেশিন যেগুলো আছে সবগুলাই বন্ধ। এখন তো আমার এগুলো গেল ওইগুলো গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনেও যাত্রীদের লাইন দেখা যায়। যাত্রীরা জানান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জানতে পারেন মেট্রো চলছে না, সময় মতো গন্তব্যে যেতে পারছেন না। কোনো বলতে পারছে না যে কখন খুলবে, তো কি করব এটা বোঝা যাচ্ছে না, যে বাসেই চলে যাব নাকি এখানে ওয়েট করব। এটা একটা অবশ্যই ভোগান্তি। এটা কখন ঠিক হবে ওনারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। এটা এই জন্য যাত্রীদের আসলে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে। সেজন্য আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিয়ারিং প্যাডের গুণগত মান নয়, মেট্রো চলাচলের সময় ট্রান্সভার্স ফোর্সের কারণে বিয়ারিং প্যাড সরে গিয়েছিল। তবে বিয়ারিং প্যাড যাতে সরে না যায় সেই বিষয়ে এখনও কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। আজ দীপ্ত টিভিকে তিনি কথা বলেন। মেট্রো রেলে আজকে আমরা যে ঘটনাটা দেখলাম, যে বিয়ারিং প্যাড আমাদের পিয়ারের উপর থেকে নিচে কিন্তু পড়ে গেছে। এখানে বাঁকের মধ্যে যেটি আমরা দেখি যে বাঁকের মধ্যে দুটো ঘটনা ঘটে। মূলত ফার্মগেট স্টেশন থেকে ট্রেন যখন যাত্রা শুরু করে, তারা কিন্তু থামা থেকে যখনই গতিতে তোলে সেখানে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়। আবার যারা বিজয় সরণি থেকে ফার্মগেটের দিকে ঢুকছে সেখানেও কিন্তু দেখা যায় যে তাকে গতিটা কমাতে হয়। বাঁকের মধ্যে এই যে মোমেন্টাম তৈরি হচ্ছে, এবং সেই মোমেন্টামের জন্য যে আমাদের পিলার আছে, পিলার এবং ভায়োডাক্টের মাঝে যেখানে আমরা রাবার প্যাডটা বসিয়ে রাখি, সেটা আমার ধারণা একটা দীর্ঘ সময়, যেহেতু 1.5 থেকে 2 বছর ধরে মেট্রো অপারেশনে আছে, ধীরে ধীরে এটা কিন্তু সরে গেছে। সরে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি বলছিলাম যখন বাঁকের মধ্যে ট্রেন চলার চেষ্টা করে সে কিন্তু একটা ট্রান্সভার্স ফোর্স দেয়। আমার ধারণা এই ট্রান্সভার্স ফোর্সের কারণে বিয়ারিং প্যাড কিন্তু উপর থেকে নিচে পড়ে গেছে। তবে আমি বলবো যে এখানে অনেকেই একটা কথা বলার চেষ্টা করছেন যে বিয়ারিং প্যাডের গুণগত মান নিয়ে। আমি বলবো যেহেতু বিয়ারিং প্যাডটা এটা কিন্তু ভিয়েতনাম থেকে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে, এবং এই ধরনের বিয়ারিং প্যাড এত বড় একটা প্রকল্পে যখন ব্যবহার করা হয়, এর আগে কিন্তু লার্জ স্কেলে এক্সপেরিমেন্ট করা হয়। তার কম্প্রেশন টেস্ট, তার টার্ন নেওয়ার যে সক্ষমতা, সব কিছু দেখে কিন্তু আমাদের পরীক্ষা করার পর তারপরে কিন্তু এটা মেট্রো রেলে ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের এখানে কনস্ট্রাকশন ত্রুটিটা কিন্তু আমি দেখছি না, বা বিয়ারিং প্যাডের যে গুণগত মান থাকার কথা সেটাও আমি মনে করি সঠিক ছিল। তবে আমি যেভাবে দেখছি আসলে এখানে নকশাগত একটা ত্রুটি থাকতে পারে, কেননা আমাদের যখন একটা সরাসরি বা স্ট্রেট সেগমেন্টে উড়ান্ত পথে যখন আসলে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়, সেখানে আমরা সবসময় বিয়ারিং প্যাডটা অনেক সময়
যথাযথ যে আমাদের সচরাচর যেভাবে করি জাস্ট বিয়ারিং প্যাডটা বসিয়ে রাখি, কিন্তু যেহেতু এখানে একটা ট্রান্সভার্স ফোর্স আসছে বাঁকের মধ্যে, সেখানে আমার মনে হয় নকশাগত একটা যাচাই বাছাইয়ের বিষয় ছিল যে বিয়ারিং প্যাড যেন সরে না যেতে পারে, সেজন্য গ্রুপ করে দিয়ে সেটা আটকানোর কিন্তু একটা ব্যবস্থা করা যেতে পারতো। সেই কারণে আমি বলবো যে আসলে পুরো মেট্রো লাইনটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু 3 থেকে 4টি বাঁক আছে বিভিন্ন জায়গায়। তো যেহেতু আমরা একটা বাঁকে আজকে একটা ঘটনা দেখলাম, আমি বলবো যে এটা ঠিক করে পরিচালনা আমরা এখন শুরু করে দিয়েছি, অলরেডি অপারেশন চলে গেছে, কিন্তু বাকি বাঁকগুলিতে কিন্তু অনুসন্ধান করা দরকার একটা কমিটি করে দিয়ে, যে বিয়ারিং প্যাডগুলো যে জায়গায় থাকার কথা সে জায়গায় আছে কিনা। কারণ বিয়ারিং প্যাড যদি জায়গা থেকে সরে গিয়ে নিচে পড়ে যায়, একটা বিয়ারিং প্যাডের ওজন কিন্তু প্রায় 50 কেজি, এটা যদি পথচারীর মাথায় পড়ে তাহলে একটা, আমি মনে করি একটা বড় দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি বিয়ারিং প্যাড যদি পড়ে যায় এবং সেই সময় ট্রেন যদি অপারেশনে থাকে, তাহলে একটা বড় সমস্যা হচ্ছে যে আমার ভায়াডাক্ট এবং পিয়ারের মাঝখানে কোনো ধরনের জয়েন্ট থাকবে না, সেখানে কাঠামোগত একটা বড় ক্ষতি হওয়ার এখানে একটা শঙ্কা আছে। এদিকে মেট্রো রেল চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজ সকাল 9টার দিকে ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড খুলে গেলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে গাড়ির চাপ বাড়ে। রাস্তা আটকে মেরামতের কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সড়কে। ফলে সারাদিন যানজটে ভুগতে হয় নগরবাসীকে। ডেঙ্গুতে দেশে একদিনে আরও 6 জন প্রাণ হারিয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে 865 জন। গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের এই হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এতে বলা হয়েছে 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে 145 জন, ঢাকা বিভাগে 121, ঢাকা উত্তর সিটিতে 251, ঢাকা দক্ষিণ সিটিতে 142, খুলনা বিভাগে 94, ময়মনসিংহ বিভাগে 18, বরিশাল বিভাগে 46, রাজশাহী বিভাগে 20 এবং রংপুর বিভাগে 28 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 21,079 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 119 জনের। ডক্টর স্বাধীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজকে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক। তিনি আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর স্বাধীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সাথে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে। দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় এক জনসভায় তিনি বলেন, ভারত প্রায়ই এদেশের নাগরিকদের সীমান্তে গুলি করে মারছে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যে বিজয় হয়েছে তা নষ্ট করা যাবে না, কোনো অন্যায় কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আন্দোলনে 2000 মানুষকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সবাইকে এই সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। যেসব সাংবাদিক, কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব তাদের লেখনীর মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত তৈরি করেছে এবং গণহত্যায় উস্কানি দিয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের মত বিনিময় সভায় এই কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে মামলা থেকে নিষ্পত্তি পাবেন। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে সারা দেশে মামলা ব্যবসা শুরু হয়েছে, এমনটাই বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।
আজ শরীদপুর সরকারি কলেজ মাঠে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে, যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোন একজন নির্দোষ মানুষ ভিন্ন কোন আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবার 5 লাখ টাকা আর আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেবে সরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের এই সহায়তা দেওয়া হবে। আজ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। অবশ্য আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। গতকাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গুলির আঘাতে এক চোখ হারিয়েছেন 426 জন, যারা শুধু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 2 চোখ হারিয়েছেন 28 জন, আর হাসপাতালের বিছানায় অজানা আশঙ্কায় দিন গুনছেন আরও অনেকে। প্রত্যাশা করেন উন্নত চিকিৎসা পাবেন আর চোখে ফিরবে আলো। 2 চোখ ভরা স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার। সেই স্বপ্নে বিভোর হয়েই দেশের ক্রান্তি লগ্নে ঝাঁপিয়ে পড়েছিলেন 17 বছরের ইবাদ হোসেন। নরসিংদীর ইউনাইটেড কলেজে প্রথম বর্ষের ছাত্র। স্বপ্ন দেখা সেই চোখ দুটো ভালো হবে কি না সে আশঙ্কায় এখন দিন কাটছে হাসপাতালে। আমার স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার। জুলাই বিপ্লবে চোখ হারানো সন্তান কত দিন দেখে না প্রিয়জনের মুখ। আমার ছেলে বলে, আম্মু আমি কত দিন ধরে তোমার মুখটা আর আব্বুর মুখটা আমি দেই না। তখন বলেন আমার মা হিসেবে আমার কাছে কতটুকু কষ্ট লাগে। আমার ছেলে খায় অথচ আমি সামনে আমার দেখতে পাই না। ওর বাবা ওরা আদর করে অথচ ওর বাবার মুখটা দেয় না, বলে আব্বু তোমার মুখটা আমি দেই না, ঝাপসা দিই। 23 বছরের রুহান মাহমুদ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এই ছাত্রও ছিলেন অন্যদের মতো সক্রিয়। প্রয়োজনীয় আশ্বাস না পাওয়ায় ধীরে ধীরে তাদের মনে জমা হচ্ছে ক্ষোভ। কোনো সমন্বয়ক আমার আজ পর্যন্ত কোনো খোঁজও দিই নাই, কিংবা আর্থিক সহযোগিতা দেবে সেগুলোও দিই নাই। আমি নিজ থেকে ফোন দিলে আমাকে 3-4 বার করে আমি যখন কল দিই আমাকে বলে যে আপনার সাথে যোগাযোগ করবো, এভাবে আমাকে এড়ায় যায়। চোখে গুলি লাগা আহতদের বয়সের পার্থক্য থাকলেও গল্পটা একই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন 43 জন। তার মধ্যে 14 জনের রেটিনার অপারেশন প্রয়োজন। চোখ হারানো এই রোগীরা বিদেশে গিয়ে অথবা দেশেই উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। যে এটার কোনো আরো উন্নত চিকিৎসা বা কোনো জায়গায় গেলে কি চিকিৎসা হবে, চোখ কি ভালো হবে কি হবে কি না। সরকারও শুধু শুধু বলতেই চায়, খালি বলতেই চায় যে এরকম এরকম হবে হবে, কিন্তু তারা কখন করবে? যখন চোখ একবারে বাদ হয়ে যাবে তখন তারা যে পদক্ষেপ নেয়, তখন নিলে তো চোখ তো আর তো থাকবে না, থাকবে। এরই মধ্যে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি। সেজন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1000 চোখে গুলি লাগা মানুষ চিকিৎসা নিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই সিদ্ধান্ত হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই তথ্য জানান। বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা এক ধরনের রাজনৈতিক দলিল। বর্তমান সরকার এই সিদ্ধান্ত নেবে না। একনেক সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তরুণ সমাজের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো কতটুকু পূরণ করতে পারবে
এটাই এখন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে অভ্যুত্থান সফল করেছি সেটা প্রথম পর্ব। একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু যে আলোচনাটা এখানে হয়েছে যে এরকম আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয়। 1971 সালে যে আত্মত্যাগের উপর দিয়ে একটা রাষ্ট্রপতন করা হয়েছিল, তারপরেও কি আমরা আমাদের আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সন্ধ্যা 7:10 গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। সন্ধ্যা 6:30টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার আন্দোলনে ছেলে নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক মা। আজ তিনি নিজে ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনকে আসামি করা হয়েছে। অভিযোগের বিবরণে বলা হয়, নিহত শেখ ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। 18 আগস্ট সকালে সে আন্দোলনে যায়। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 10 সদস্যের তদন্ত সংস্থা গঠিত হয়েছে। নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকি হত্যা মামলার তদন্ত সংস্থা র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া আল্লামা ইকবাল রোড এলাকায় ত্বকি হত্যাকাণ্ডের অন্যতম আসামি আজমেরি ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন নামের ভবন পরিদর্শন করে র্যাব। পরে ত্বকির মরদেহ পাওয়ার ঘটনাস্থল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পেছনের শীতলক্ষা নদীর পার পরিদর্শন করে তারা। এ সময় র্যাব 11-র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, 2013 সালে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের শিকার হয়। দীর্ঘদিন ধরে মামলার তদন্ত ভার র্যাবের কাছে রয়েছে। তদন্তের শুরুতে কিছুটা অগ্রগতি ছিল। র্যাব হেডকোয়ার্টারের গাইডলাইনে এখন পুনরায় তদন্ত কাজে গতি পেয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান তিনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বিরোধিতা করে আসছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। এই পদ্ধতি স্বাধীনভাবে চলচ্চিত্র প্রদর্শনীর জন্য বড় বাধা মনে করা হয়। সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি ঘোষণা করার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। সেন্সর প্রথা বাতিল চেয়ে মঙ্গলবার বিএফডিসিতে সংবাদ সম্মেলনও করা হয়। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর শব্দটি আর থাকবে না। সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে, সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটিদের সাথে মত বিনিময়কালে তথ্য উপদেষ্টা বলেন, দ্রুত সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে। 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে। সিনেমার ব্যবসায় যাতে আর্থিক ক্ষতি না হয় সেজন্য আপৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করা হয় বলেও জানান উপদেষ্টা। তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতের জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জানিয়ে দেব খেলার খবর। টেস্টে পাকিস্তান বধের পর এবার বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত। দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও টাইগারদের সাম্প্রতিক ছন্দ ভাবাচ্ছে রোহিতের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে 2 ম্যাচের প্রথম টেস্ট শুরু হবে কাল সকাল 10টায়।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে নিয়ে এর আগে এতটা ভাবেনি ভারত। তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন মুশফিক, নাহিদ রানারা। কেননা অলরাউন্ড পারফরমেন্সে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে শান্তর দল। চ্যালেঞ্জ তো থাকবে। আমার মনে হয় যে আমরা যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছি, আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি, এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে। তাদের ভালো বোলিং অ্যাটাক, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত। পাকিস্তান সিরিজের পর দেশে না ফিরে ইংল্যান্ডের ক্লাব সারের হয়ে কাউন্টি খেলতে চলে যান সাকিব আল হাসান। চেন্নাইয়ে মঙ্গলবারের পরিবর্তে বুধবার দলের সঙ্গে যোগ দেন সাকিব। সাদা পোশাকে এর আগে দু দলের 13 বারের দেখায় একবারও জয় পায়নি টাইগাররা, আর ড্র হয়েছে 2 ম্যাচ। 9 ম্যাচে 6 জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত। আগামী 10 ম্যাচে 6টিতে জিতলেই ফাইনালে উঠবেন রোহিত, কোহলিরা। অপরদিকে এই টেবিলে বাংলাদেশের অবস্থান 4 নম্বরে, তাই টাইগারদের বেশ সমীহই করছে ম্যান ইন ব্লুরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় জনমনে স্বস্তি ফেরার প্রত্যাশা। ত্রুটিমুক্ত হলো মেট্রো রেল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক। ডেঙ্গুতে একদিনে আরও 6 জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি 865 জন। সাম্প্রতিক আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছে 450 জনেরও বেশি। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।